তোর সাহস হলো কি করে কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলার? খুব সাহস বেড়ে গেছে তোর, তাই না? ডানা গজিয়েছে তোর। কিছু সময়ের ব্যবধানে কাজের মেয়ে থেকে নিজেকে এইবারে মালকিন ভাবতে শুরু করছিস। তোকে আজ আমি মেরেই ফেলবো বলে চুলের মুঠি ধরে টানতে টানতে ফুলসজ্জিত বিছানা থেকে নামিয়ে নিয়ে এলো সদ্যবিবাহিত নববধূকে তার স্বামী নামক নির্দয় ব্যক্তি। আহ, অঙ্কন ভাই, লাগছে আমার। মনে হচ্ছে মাথা থেকে সব চুল উপড়ে যাবে। মাথা ব্যথায় টনটন করছে। প্লিজ চুলের মুঠো ছাড়ুন অঙ্কন ভাই, খুব কষ্ট হচ্ছে আমার, দম বন্ধ হয়ে আসছে। বিশ্বাস করুন, আমি কোনো পেপার ছিঁড়িনি। আমি তো জানিই না আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে। গতরাতে আপনি যখন আমার হাতে পেপার ধরিয়ে দিয়ে বলেছিলেন ঝটপট সাইনটা করে দিতে, ব্যাস আমি কিছু না পড়ে সাইন করে দিয়েছিলাম। তবে এখন বুঝেছি সেই পেপারটা কোনো সাধারণ পেপার ছিল না, ছিল আমাদের বিয়ের কন্ট্রাক্ট পেপার, যেইখানে আমাদের সম্পর্কটাই একটা চুক্তির সম্পর্ক ভিত্তিহীন। শুধুমাত্র কাগজের একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি যেন কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলার দুঃসাহস দেখাতে যাব। দাদিমা যখন আমাকে আপনার রুমে নিয়ে আসেন তখন বড় বাবাকে আপনার রুম থেকে বের হতে দেখেছি আমি। তুই ঠিক কী মিন করতে চাচ্ছিস রজন্তা? তুই বলতে চাইছিস ড্যাড এই কাজ করছে? দোহাই আপনার কথা, বিশ্বাস করুন আমার কথা, আমি সত্যিই কিছু করিনি। একদম চুপ। আর একটা কথা বললে তো একদম গুলি করে মাথার খুলে উড়িয়ে দিব। অঙ্কন চৌধুরীর বউ হওয়ার খুব শখ ছিল না তোর, তাই না? তুই কি ভেবেছিলি একটা কাগজ নিজের নাম লিখে আর তিন কবুল বললে তুই এই বাড়ির কাজের মেয়ে থেকে বাড়ির বউ হয়ে যাবি? মম, ড্যাড, সুইটহার্টের মতো আমার উপর ও নিজের রাজত্ব করতে পারবি? তোর এই আশা কখনো পূরণ হবে না অজন্তা। ভুলে যাস না তুই এই বাড়ির কাজের মেয়ে, আর সারা জীবন কাজের মেয়ে হয়ে থাকবি। তোর মতো নর্দমার কীট অঙ্কন চৌধুরীর পায়ের তলায় থাকার যোগ্য বুকে নেই। না জানি কার না কার পাপের ফসল মম ড্যাড আমার বাসায় এনে রেখেছে, যেন একটা কোনো আশ্রয় কেন্দ্র। ইস, নেম প্লেটে চৌধুরী মঞ্জির না লিখে আশ্রয় মঞ্জির লিখে দিলে বেশ ভালো হতো। এতে তোর মতো হাজারো অজান্তা নামহীন পরিচয়হীন বাবা মা ছাড়া মেয়েগুলো এইখানে আশ্রয় নিতে পারত। ড্যাড শুধুমাত্র তোকে আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি, এখন আবার আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। আপনি আমাকে যা ইচ্ছে হয় বলুন, মারুন কাটুন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার বাবা মা সম্পর্কে কোনো বাজে কথা বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না অঙ্কন ভাই। অজন্তার কথা শুনে অঙ্কন ক্ষিপ্ত হয়ে এসে অজন্তার গাল চেপে ধরে বলে, ও রিয়েলি? তুই সিআইডি অফিসার অঙ্কন চৌধুরীকে থ্রেট করছিস, যার নাম শুনলে শহরের অলিতে গলিতে থাকা প্রত্যেকটা ক্রিমিনাল ভয়ে কেঁপে ওঠে? তুই তাকে ভয় দেখাচ্ছিস? ও শিট, আমার তো প্যান্ট ভিজে গেছে রে। অজন্তা, তোর থ্রেট শুনে অঙ্কন এমনভাবে অজন্তার গাল চেপে ধরছে যেন মনে হচ্ছে চোয়াল ভেঙে যাবে। অজন্তা কোনো মতে অঙ্কনকে ছাড়িয়ে অশ্রুভেজা নয়নে বলল, হ্যাঁ, স্বীকার করছি আমি অজন্তা, আমার পরিচয় জানা নেই, কিন্তু আমি কোনো না কোনো বাবা মায়ের সন্তান। এই কথায় কথায় আমার পরিচয় নিয়ে প্রশ্ন তুলবেন না অঙ্কন ভাই। আমি সত্যি আপনার মতো একজন সৎ ন্যায়বান সিআইডি অফিসার, যাকে এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা নিজেদের আইডল মনে করে, তার মতো একজন হতে চাই, যাকে নিয়ে প্রেস মিডিয়া লোকদের গঞ্জনার শেষ নেই। অন্তত তার মুখ থেকে এমন কুরুচিপূর্ণ কথা কখনো আশা করিনি। তারা হয়তো জানে না তারা যাকে নিজেদের আইডল মনে করে সে সবার আড়ালে এতটা ভালো মানুষ, ঠিক ততটাই নোংরা, কুৎসিত, অহংকার জর্জরিত তার ভেতরটা। বা বাবা, তোর দেখি খুব উন্নতি হয়েছে অজন্তা। যে অঙ্কন চৌধুরীকে দেখলে ক্রিমিনালদের মতো তোরও হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এতগুলো বছর আমাদের বাড়িতে থাকার পর যার সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারিসনি, আর আজ তুই তার চোখে চোখ রেখে কথা বলছিস? রিয়েলি আই ক্যান বিলিভ দিস। নাকি তুই নিজেকে আমার বউ ভাবতে শুরু করছিস? বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বাদ থাকলেও সাধ্য নেই আমার। বড় বাবা রাস্তা থেকে তুলে এনে আমাকে নতুন জীবন দিয়েছে। ফ্রিতে থাকছি, খাচ্ছি, পড়ছি, এটাই অনেক। আর কোনো চাওয়া নেই আমার। লাইক সিরিয়াসলি, তোর সত্যি কোনো চাওয়া পাওয়া নেই? তাহলে মরতে মরতে আমার রুমে কেন এসেছিস তুই? বেরিয়ে যা আমার রুম থেকে। তোকে সহ্য হচ্ছে না আমার। আমাকে নিয়ে যদি আপনার এতই সমস্যা, তাহলে কেন বিয়ে করলেন আমাকে? কেন বিয়ে নামক একটা চুক্তির মিথ্যে সম্পর্কে জড়িয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করলেন? কেন অঙ্কন ভাই? এসব প্রশ্ন আমাকে না করে তোর নিজেকে কর, উত্তর পেয়ে যাবি। ড্রামাবাজ মহিলা, নিজের নাটক সাজিয়ে বিয়ে। বড়লোক বাবার একমাত্র ছেলেকে শহরের নামকরা সিআইডি অফিসারের গলায় ঝুলে পড়ে এখন আবার আমাকে জিজ্ঞাসা করছে কেন বিয়ে করলে। ইটস অল বিকজ ফর ইউ। আমি কোনো না, স্টপ অল দিস ননসেন্স, ডোন্ট শো এনিমোর, জাস্ট গেট আউট ফ্রম মাই রুম বলে অঙ্কন অজন্তার হাত ধরে টানতে টানতে দরজার কাছে নিয়ে এসে দেখল দরজার বাইরে থেকে লক করা। মুহূর্তের মধ্যে অঙ্কনের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, কপালে চিন্তার স্পষ্ট ছাপ দেখা গেল। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দরজা পরপর দুই তিনটা লাথি মারিয়ে দিয়ে বলল, ড্যাম ইট, কার এত বড় সাহস হলো আমার রুম বাইরে থেকে লক করার?
অঙ্কনের কর্মকাণ্ডে আতঙ্ক হয়ে গেল। অজন্তা বলল, আপনি দয়া করে শান্ত হন অঙ্কন ভাই, আমি বড় মা বা দাদিমাকে ডাকছি, তারা এসে দরজা খুলে দেবে, আমি এক্ষুনি বেরিয়ে যাব রুম থেকে। অজন্তা সবে তার বড় মাকে ডাক দিতে যাবে, তার আগে অঙ্কন ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে অজন্তার কপালে ঠেকে বলল, ভুলেও এই কাজ করতে যাবি না অজন্তা, এই 4 দেওয়ালের মধ্যে যা হয়েছে ভুলেও যদি মম ড্যাড বা সুইটহার্টের কর্ণপাত হয়, ট্রাস্ট মি, একদম গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দিব। তারা যেন ঘুণাক্ষরে আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের বিষয়ে, এমনকি আমাদের মধ্যকার দূরত্ব বুঝতে না পারে। অজন্তা চোখের পানি মুছে ঠোঁটে তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, ড্রামা বাস আমি না অঙ্কন ভাই, ড্রামা বাস তো আপনি। নিজেকে কি অমায়িকভাবে প্রেস মিডিয়া পরিবারের সদস্যদের কাছে উপস্থাপন করেছেন, অথচ সামান্য একটা মেয়েকে সম্মান দিতে জানেন না। আবার বলছেন আপনি যেভাবে সবার সাথে ভালো মানুষ হয়ে থাকার নাটক করেন, ঠিক একইভাবে আমাকেও আপনার পরিবারের সদস্যের সামনে সুখী কাপড়ের নাটক করতে হবে। এসব নাটক আপনার সাথে যায় অঙ্কন ভাই, আমার মতো কাজের মেয়ের সাথে না। লিসেন, তোর এই ননস্টপ বক বক শোনার টাইম বা ইচ্ছে কোনোটাই নেই আমার। তুই বিছানা এসে আমার বিছানা নোংরা করেছিস, এখন ঝটপট বেডশিট চেঞ্জ করে দিয়ে আমার চোখের সামনে থেকে চলে যা। অজন্তা বেডশিট চেঞ্জ করে দিয়ে বলল, আপনি নিজেই তো দেখলেন দরজা বাইরে থেকে লক করা, তাহলে রুমের বাইরে যাব কীভাবে, আর কোথায় বা ঘুমাবো আমি? নান অফ মাই বিজনেস বলে অঙ্কন লাইটটা অফ করে শুয়ে পড়ল। অজন্তা কী করবে বুঝতে না পারে ঠাই সেখানে দাঁড়িয়ে রইল। ফজরের আজানে মিষ্টি ধ্বনি কর্ণপাধাতে তন্দ্রা কেটে যাওয়ার পর সাথে সাথে আপনা আপনি দর্শনেন্দ্রিয় খুলে যায় অজন্তার। অজন্তার গাত্রে এখনও বিয়ের লাল বেনারসি জড়ানো। বিয়ে বাসর রাত নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে নানান রকম জল্পনা কল্পনা থাকে। বিয়ে নামক অপরিচয়হীন ব্যক্তির জন্য মনের গহীনে কত শত স্বপ্নের জাল বোনা থাকে, সেই রকম একটা অজন্তারও ছিল। অথচ তার বাসরাতে স্বামীর বিছানায় জায়গাটুকু মেলেনি তার। ব্যালকনিতে রাত্রি যাপন করেছে। হয়তো তার ললাটে এমনটাই লেখা ছিল। সারা রাত গরম আর মশার কামড়ে একটুও ঘুম হয়নি অজন্তার। রাতে গহনাগুলো খুলে মেঝেতে রেখেছিল। সেগুলো মেঝে থেকে তুলে অঙ্কনের ড্রেসিং টেবিলের উপর খুব সতর্কতার সাথে রেখে অজন্তা পা টিপে টিপে ওয়াশরুমে চলে গেল। অজন্তা নামাজ পড়ার জন্য উজু করে এসে দেখে কোথাও জায়নামাজ নেই। পরক্ষণে অজন্তার চোখে পড়ে রাতে উঠিয়ে রাখা বেডশিটের উপর। জায়নামাজ না পেয়ে অজন্তা বেডশিট বিছিয়ে ফজরের সালাত আদায় করে নেয়। অজন্তা নামাজ শেষ করে অগোছালো রুমটা পরিষ্কার করছে, এমন সময় দরজার বাইরে থেকে অঞ্জুমান আরা চৌধুরীর গলা শুনতে পায়। দরজার অপর প্রান্ত থেকে অঞ্জুমান আরা বলছেন, সরি দাদুভাই, আমি তোমাদের প্রাইভেসির জন্য বাইরে থেকে দরজা লক করে দিয়েছিলাম, যাতে তোমাদের বাসর রাত আরও মধুময় হয়ে ওঠে, দুজনের মনের গহীনে পৌঁছে দিতে পারো। আই থিঙ্ক এতে তোমাদের উপকার হবে। দরজা খুলে দেওয়া হয়েছে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো, সবাই অপেক্ষা করছে নবদম্পতির জন্য। দরজা খোলা পেয়ে অজন্তা নিজের রুমে চলে আসে চেঞ্জ করার জন্য। অজন্তা একটা চুড়িদার নিয়ে ওয়াশরুমে যাবে, এমন সময় নাতাশা চৌধুরী এসে বলে, অজন্তা তুই এই রুমে কেন? তুই জানিস না বিয়ে হবার সাথে সাথে বরের ঘর নিজের ঘর হয়ে যায়? গতকাল থেকে বাবুর রুম তোর আর হয়ে গেছে, এখন থেকে তুই বাবুর রুমে থাকবি। আমি বাবুর রুমে গিয়ে দেখি বাবু ঘুমিয়ে আছে, কিন্তু কোথাও তোকে না পেয়ে এইখানে আসতে হলো। আসলে বড় মা, আমি অঙ্কন ভাইয়ের রুমেই ছিলাম, কিন্তু কাপড় চোপড় সব এই রুমে রয়েছে, তাই চেঞ্জ করার জন্য এসেছি। তুমি নিচে যাও, আমি এক্ষুনি শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরিধান করে আসছি। তোকে শাড়িতে অনেক সুন্দর লাগে অজন্তা, আমি তোর জন্য শাড়ি নিয়ে এসেছি। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শাওয়ার নিয়ে এই শাড়ি আর গতকাল তোর বড় বাবা যে গহনাগুলো তোকে দিয়েছিল সেগুলো পরে নিচে আয়। ঠিক আছে বড় মা, তবে তোমার অসুস্থ শরীরে তুমি আবার কিচেনে যেও না কিন্তু। আমি চেঞ্জ করে এসে সবার জন্য নাস্তা রেডি করছি। তাছাড়া বলি তো আছেই, তোমাকে হাতে হাতে সাহায্য করবে। তুমি একদম আগুনের কাছে যাবে না বড় মা। নাতাশা চৌধুরী অজন্তাকে নিজের বুকে টেনে নিয়ে বলো, পাগলি মেয়েটা কত ভাবে আমার জন্য। এই জন্যই আমি আর ইমতিয়াজ তোকে সারা জীবন আমাদের সংসারে রাখার লোভটা সামলাতে পারিনি। এখন যা তো, ঝটপট রেডি হয়ে নিচে আয়। নাতাশা চৌধুরী বেরিয়ে গেলে অজন্তা তার দেওয়া প্যাকেটটা খুলে দেখে একটা কালো আর ব্লু কালারের জামদানি, দুটো শাড়ি, তার সাথে প্রয়োজনীয় সব কিছু। অজন্তা আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাবে। এমন সময় মনে পড়ে বড় মাতা গহনা নিতে বলেছিল, কিন্তু আমি তো ভুলক্রমে গহনাগুলো অঙ্কন ভাইয়ের রুমে রেখে এসেছি। এখন তার রুমে গেলে যদি আবার রাতের মতো বকাঝকা করে, যদি বন্দুক দিয়ে তেড়ে এসে তার বিখ্যাত ডায়লগ দিয়ে বলে, অজন্তা তুই আবার আমার রুমে এসেছিস কেন, এক্ষুনি বের হয়েছে আমার রুম থেকে, অন্যথায় একদম গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দিব। তখন কি জবাব দিব আমি? পরক্ষণে মনে হলো এই টাইমে অঙ্কন ভাই জগিং করতে বেরোয়। নিশ্চয় আজ তার ব্যতিক্রম হয়নি। আমি নিশ্চিন্তে গেলে আমার গহনাগুলো নিয়ে আসতে পারবো। এক বুক আশার সঞ্চার করে অজন্তা অঙ্কনের রুমের দিকে পা বাড়ালো। ফোন ভাইব্রেট শব্দে ঘুম ভেঙে গেল অঙ্কনের। অঙ্কন তড়িঘড়ি করে উঠে ফোনের দিকে চোখ পড়তে বলল, ও শিট, আমার জগিংয়ের সময় পার হয়ে যাচ্ছে, আর আমি ঠিক
সব হয়েছে এই ড্রামাবাজ মেয়েটার জন্য। ওর জন্য অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়েছে, যার কারণে আমার জগিং মিস হয়ে গেল। অঙ্কন অজান্তে হাজারটা বকা দিতে দিতে ফ্রেশ হয়ে যাওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করতে শ্যাম্পু বা সাবান জাতীয় কিছুর উপর স্লিপ হয়ে ঢাস করে মেঝেতে পড়ে যাওয়ার ফলস্বরূপ অনেকটা ভিজে যাওয়ার সাথে সাথে কোমরে বেশ চোট পায়। বিরক্ত অঙ্কন মুখ থেকে চ জাতীয় শব্দ বের করে বলল, আমি স্পষ্ট বুঝতে পারছি আমার ওয়াশরুমে কেউ এসেছিল, কিন্তু কে হতে পারে? আমার অনুমতি ব্যতীত কারো সাহস হবে না আমার ওয়াশরুমে প্রবেশ করার। ও মাই গড, তার মানে ওই ড্রামাবাজ নোংরা মেয়েটা আমার ওয়াশরুমে চলে এসেছিল? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অজন্তা। এর জন্য তোর কঠিন শাস্তি ভোগ করতে হবে। আই উইল টিচ ইউ এ গুড লিসেন, মাইন্ড ইট। একে তো তোর জন্য আজকে জগিং করতে যেতে পারিনি, এখন আবার কোমরে ব্যথা পেতে হলো, আবার ভিজেও গেছি। এখন তো শাওয়ার না নিয়ে বের হতে পারবো না। কিন্তু টাওয়ালটা আনিনি। অঙ্কন টাওয়াল নিতে আসবে এমন সময় রুম থেকে কারো পায়ের শব্দ শুনতে পায়। অঙ্কন ভাবছে নিশ্চয় সুইটহার্ট এসছে। সে ওয়াশরুম থেকে হাঁক ছাড়লো, সুইটহার্ট, মাই ডার্লিং, আমার টাওয়ালটা একটু দিয়ে যাও তো। অজান্তা ভেবেছিল অঙ্কন ভাই নিশ্চয়ই রুমে থাকবে না। এই আশায় তার গহনাগুলো নেওয়ার উদ্দেশ্যে অঙ্কনের রুমে এসে হাজির হয়েছিল। কিন্তু ওয়াশরুম থেকে তীব্র আওয়াজ শুনে বুঝতে পারে তার ধারণা ভুল। সে হাড়ে হাড়ে টের পাচ্ছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই প্রবাদটা মানে অজন্তা তড়িঘড়ি করে গহনাগুলো নিয়ে রুম থেকে বের হতে যাবে, তার আগে আবার শুনতে হয়, সুইটহার্ট, কোথায় গেলে? দাও না আমার টাওয়ালটা। আমার কিন্তু শুধুমাত্র হাফ প্যান্ট পরা। তুমি কি চাচ্ছ আমি হাফ প্যান্ট পরে তোমার সামনে আসি? তুমি টাওয়ালটা না দিলে আমি সত্যি সত্যি এই অবস্থায় তোমার সামনে চলে আসবো। অজন্তা এদিক সেদিক তাকিয়ে বলল, ধুর, কি মুসিবতে পড়ে গেলাম। এখন কি করবো আমি? আমার কি তাকে সাহায্য করা উচিত? তাছাড়া অঙ্কন ভাই মনে করছে রুমে তার সুইটহার্ট এসেছে, তাই আমি যদি টাওয়াল নিয়ে আসি তাহলে সে ভাববে সুইটহার্ট দিয়েছে। অজন্তা আকাশ কুসুম চিন্তা করে টাওয়াল নিয়ে দরজায় নক করলে অঙ্কনের মাথায় দুষ্টুবুদ্ধি চেপে বসে। অঙ্কন মুচকি এসে সকাল সকাল সুইটহার্টের প্রেমের বইটা খুলে দিয়ে তাকে প্রেমের অতল সাগরে ভাসিয়ে নিয়ে গেলে কেমন হবে ব্যাপারটা? নিশ্চয় খুব বকা দিবে আমাকে, আমার কান মলে দিবে। ঠিক দিক না, আমিও তো এমনটাই চাইবো। আমি আবার সুইডাটের আগের মতো শাসন, আদর, ভালোবাসা পেতে চাই। বড্ড মিস করি শাসনগুলো। সেই আদর, ভালোবাসার শাসন পেতে আমাকে যদি এতটুকু দুষ্টামি করতে হয়, করবো আমি। অজন্তা ভেতর থেকে অঙ্কনের কোনো রেসপন্স না পেয়ে আবার দরজা নক করার সাথে সাথে অঙ্কন হ্যাঁচকা টানে তাকে ওয়াশরুমে নিয়ে যেতে দুজনে ব্যালেন্স হারিয়ে শাওয়ারের নিচে পড়ে যায়। অজন দুজনে কাকভেজা হয়ে গিয়েছে। অঙ্কন অজন্তার দিকে তাকিয়ে ভাবছে, শুনেছি বাঙালি মেয়েদের নাকি বিয়ের পর সৌন্দর্য শতগুণ বেড়ে যায়। অজন্তার ক্ষেত্রেও তাই হয়েছে। হয়তো হয়েছে আজ ওকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। মনে হচ্ছে নতুন কোনো অজন্তাকে দেখছে। কিন্তু কেন? তখনই অঙ্কনের চোখ থেকে অজন্তার নোজপিনের দিকে। অঙ্কন বুঝতে পারে অজন্তার সৌন্দর্য বৃদ্ধির কারণ তার নোজপিন, যা এতদিন তার নাকে ছিল না। হঠাৎ করে নাক ফুল পড়েছে, যার কারণে তাকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। পরক্ষণে অঙ্কন কী হচ্ছে বুঝতে পেরে তড়িঘড়ি করে অজন্তার উপর থেকে উঠে অজন্তাকে বলল, হাউ ডিয়ার ইউ, তো সাহস হলো কী করে পারমিশন ছাড়া আমার রুমে প্রবেশ করার? নাকি আমার সাথে মরার স্বাদ জেগেছে তোর? দিব নাকি গুলি করে মাথার খুলি উড়িয়ে? অজন্তা মনে মনে বলে, দাদিমা সবসময় একটা কথা বলে, নরম মাটিতে নাকি কেঁচো লাগে বেশি। তাই আমি যত অঙ্কন ভাইয়ের সামনে দুর্বলতা প্রকাশ করব, অঙ্কন ভাই তত আমাকে আঘাত করবে, অপমান করবে, যেমনটা গত রাতে করেছিল। অজন্তা নিজেকে সংযত করে বলল, আমি ইচ্ছে করে এসেছি নাকি? আপনি নিজেই বারবার টাওয়াল চাচ্ছিলেন, তাই বাধ্য হয়ে আমার আসতে হয়েছে। তুমি কি সুইটহার্ট? আমি সুইটহার্টকে টাওয়াল দেওয়ার জন্য ডেকেছি, তোকে নেই। আমি তো আপনার উপকার করতে এসেছিলাম, কিন্তু আপনি যে আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে আসলেন, আমাকে ভিজিয়ে দিলেন, এই বেলায় কিছু না। আর আমি কিছু বলতে গেলেই আপনার সেই চিরচেনা ডায়লগ, একদম গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। বলি কি, এ পর্যন্ত কয়টা মানুষের গুলি করে মাথার খুলি উড়িয়ে দিচ্ছেন? তোর সাহস দেখে সত্যিই আমি অবাক হয়ে যাচ্ছি। এক রাতের ব্যবধানে মুখে খই ফুটতে শুরু করে দিছে। রাতেও তোর চোখে আমি ভয়ের স্পষ্ট ছাপ দেখতে পেয়েছি, বাট এখন সেই ভয়ের ছাপ নেই। এক রাতে এত চেঞ্জ? আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে ভয় পেতে হবে? হ্যাঁ, আগে ভয় পেয়েছি, কারণ তখন আপনি অন্য পুরুষ ছিলেন। আর এখন আপনি বিয়ে করা বর আমার। বিয়েটা যেভাবে হোক হয়েছে তো। বড়মা বলছে বিয়ের পর বরের সব কিছু নিজের হয়ে যায়। তাই এটা যেমন আপনার রুম, তেমনি আমারও রুম। আর নিজের রুমে প্রবেশ করতে যদি অনুমতি নিতে হয়, তাহলে আপনিও আমার থেকে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করবেন। অঙ্কন কিছু বলতে যাবে, তার আগে রুম থেকে আলিশা হাঁক ছেড়ে বলল, অজন্তা আপু, অঙ্কন ভাইয়া, তোমরা কি করছো ওয়াশরুমে? মাই গড, তোমাদের কি রুমের জায়গা কম পড়ছে যে ওয়াশরুমে গিয়ে রোমান্স করতে হচ্ছে? তোমাদের রোমান্স শেষ হয়ে গেলে তাড়াতাড়ি নিচে আসো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। আলিশার সাড়া পেয়ে অজন্তা নিজের রুমে গিয়ে
চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে নিচে এসে দেখে সবাই ব্রেকফাস্ট না করে তাদের জন্য অপেক্ষা করছে। অজন্তা ডাইনিং টেবিলে এসে দেখে হরেক রকমের রেসিপির গন্ধ হচ্ছে, যার মৌমো গন্ধে পুরো বাড়ি ছড়িয়ে গেছে। অজন্তা মেকি রাগ দেখিয়ে নাতাশা চৌধুরীকে বলল, তোমাকে বারণ করেছিলাম বড় মা, কিচেনে যাবে না, তবুও কেন অসুস্থ শরীর নিয়ে রান্না করতে গেলে? তাছাড়া ব্রেকফাস্টে তো ভারী কোনো খাবার খাওয়া হয় না, আজ তাহলে ঘটা করে এত আয়োজন করো? তোকে হয়তো আমি গর্বে ধরিনি, কিন্তু সেই ছোটবেলা থেকে মায়ের আদর দিয়ে তোকে বড় করেছি। সেই ছোট্ট মেয়েটা আজ নতুন জীবনের সূচনা করছে, তার খুশির জন্য আমার এইটুকু কষ্ট কিছুই না। সাধারণত বিয়েতে কত বড় আয়োজন করা হয়, আমরা তো সেই ধরনের কিছু করিনি, তাই নিজেকে সামান্য কিছু ট্রাই করছি। অবশ্য আমি একা করিনি, আরিশা বেলিও আমাকে সাহায্য করেছে। অজন্তা নাতাশা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, তোমাকে জড়িয়ে ধরে কেন আমি আমার মায়ের গন্ধ পাই বড় মা? কেন মনে হয় তুমি আমার গর্ভধারিণী মা? তুই আমার নিজের পেটে মেয়ে, তাই হয়েছে শান্তি। এবার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেতে বস, আমি তোদের তিনজনকে নিজের হাতে খাইয়ে দেই। কিন্তু বাবু এখনো আসছে না কেন? মম, ওই দেখো না ভাইয়া চলে এসেছে, এখন তাড়াতাড়ি খেতে দাও তো, খুব ক্ষুধা পেয়েছে। ব্রেকফাস্টে আজ এত খাবার খেতে পারবো এখন কখনো ভাবিনি। এসব কিছু হয়েছে অজন্তা আপুর জন্য। ধন্যবাদ আপু, হয়েছে, এত ধন্যবাদ দিতে হবে না। অঙ্কন চেয়ার টেনে আর চোখে অজন্তার দিকে তাকিয়ে বলো, সকাল সকাল ড্রামা শুরু করে দিয়েছো, ড্রামা বাস মহিলা একটা। অঞ্জন বসামাত্র আঞ্জুয়ারা চৌধুরী অঙ্কনকে ফিসফিস করে বলল, হোয়াটসঅ্যাপেন দাদুভাই, সকাল সকাল দুজনের চুল ভেজা, ডালমেকুস কালা হয়ে। অঙ্কন মাথা চুলকাতে চুলকাতে বলছো, তুমি যেরকম ভাবছো সেরকম কিছু হয়নি সুইরাট। এরকম দিনও আমি পার করে এসেছি দাদুভাই, চুলে পাক এমনি এমনি ধরেনি। বিয়ের পরের কয়েকটা মাস হচ্ছে মধু মাস, মধুরাজা তার মধুরানী থেকে মধু সংগ্রহ করবে, এটাই স্বাভাবিক, এতে লজ্জা পাওয়ার কি আছে? অঙ্কন প্রাসঙ্গিক পরিবর্তন করে বলো, মম কোথায় সুইটার, তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিতে বলো তো, আমার একটু তাড়া আছে, বেরোতে হবে। বিয়ের পরের দিন নতুন বউ ছেড়ে কোথায় যাবে দাদুভাই? ইনভেস্টিগেশনে যেতে হবে সুইটার। তুমি তো ছুটিতে রয়েছো, তাহলে আবার ইনভেস্টিগেশনে কেন? নতুন বিয়ে করছো, কোথায় বউকে একটু সময় দিবে, আদর আহ্লাদ করবে, তা নয় তো ছুটছে ইনভেস্টিগেশনে। অন্য অফিসাররা তো আছে, তারা ঠিক সামলে নেবেন। তোমাকে আজ কোথাও যেতে হবে না, গ্রাম থেকে কিছু মেহমান আসবে, বিকালে ছোটোখাটো বৌভাতের আয়োজন করা হয়েছে, তুমি কোথাও যাবে না, ব্যাস। এমনটা হয় না সুইরাট, থানায় চারটা মিসিং ডাইনি এসেছে, বাচ্চা নিখোঁজ হওয়ার, যার ইনভেস্টিগেশনের সম্পূর্ণ দায়িত্ব আমাদের সিআইডি টিমের উপর পড়েছে। আর ডিপার্টমেন্টে আমি একজন সিনিয়র সিআইডি অফিসার, হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকতে পারি না সুইরাট। একটার পর একটা বাচ্চা নিখোঁজ হচ্ছে এতিমখানা থেকে, আর আমাদের সন্দেহ এতিমখানার সাথে জড়িত কেউ এই কাজ করছে, হয়তো সে বাচ্চাকারীদের সাথে জড়িত। তাই আরও বাচ্চা মিসিং হওয়ার আগে আমাদের অপরাধীদের ধরতে হবে। নাতাশা চৌধুরী কিচেন থেকে পায়েসের বাটিটা নিয়ে আসছিল ডাইনিংয়ের দিকে। এমন সময় এতিমখানার কথা শুনে অঙ্কনকে জিজ্ঞাসা করলো, কোথায় যাবি বাবু, তুই না ছুটি নিলি? কুসুমপুর এতিমখানায় মম। কুসুমপুর এতিমখানার কথা শুনে নাতাশা চৌধুরীর হাত থেকে পায়েসের বাটি নিচে পড়ে বাটিতে থাকা পায়েস ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। তুমি শুধু শুধু টেনশন করছো বৌমা, তুমি যে কি ভাবছো সেরকম কিছুই হবে না। আম্মা, কুসুমপুর এতিমখানায় গিয়ে যদি বাবুর অতীত তার সামনে চলে আসে, বাবু যদি ওর নিজের সম্পর্কে সবটা জেনে যায়, আর যদি আমাদের ভুল বুঝে দূরে চলে যায়, তখন কি নিয়ে বাঁচবো আমি? তুমি অযথা টেনশন করছো। তাছাড়া তুমি কোনো অন্যায় করোনি, তোমার প্রয়োজন ছিল একটা সন্তানের, আর দাদুভাইয়ের প্রয়োজন ছিল একটা পরিবারের। বাবা মা, দাদুভাই একটা পরিবার পেয়েছে, তুমি পেয়েছো একটা সন্তান। যদিও তুমি দীর্ঘ 8 বছর পরে একটা মৃত সন্তান জন্ম দিতে সক্ষম হয়েছিলে, কিন্তু সে তো আর পৃথিবীর আলো দেখতে পায়নি। না না আম্মা, আমি মৃত সন্তান জন্ম দিইনি। যদি চেক আপ করে আমাকে বলা হয়েছিল আমার ছেলে সন্তান হবে, কিন্তু আমার স্পষ্ট মনে আছে, আমার জ্ঞান ছিল আমি কন্যা সন্তানের আওয়াজ পেয়েছিলাম, অর্থাৎ আমি কন্যা সন্তান জন্ম দিয়েছিলাম। কিন্তু যখন আমার জ্ঞান ফিরে আসে, নার্স আমার কাছে একটা মৃত ছেলে সন্তান দেয় আর বলে আমি মৃত সন্তান জন্ম দিছি। আমি আগেও আপনাদের বলেছি আম্মা, কিন্তু আপনারা কেউ আমার কথা বিশ্বাস করেনি, উল্টে আমাকে সন্তান হারানোর বেদনায় মানসিক রোগী বলেছেন। বিশ্বাস করেন আম্মা, আমার সত্যি মেয়ে হয়েছিল, কিন্তু জানি না কার নজর লেগেছিল আমার মেয়ের উপর, আমার পরিবারের উপর। তারা আমার মেয়েকে সরিয়ে তার জায়গায় একটা মৃত ছেলে সন্তান দিয়ে দিল। আর ইমতিয়াজ তো ভেবেছিল আমি হয়তো 8 বছর পরে কোনো মৃত সন্তান মেনে নিতে পারিনি, তাই উল্টোপাল্টা বকছি, যার কারণে ইমতিয়াজও আমার মেয়েটার কোনো খোঁজ করেনি, বলে কান্নায় ভেঙে পড়লেন নাতাশা চৌধুরী। এখন আর এসব বলে কী লাভ বৌমা, যা হবার হয়ে গেছে, এখন বেশি না বকে তুমি একটু বিশ্রাম নাও। অঙ্কন আর তার টিমের সদস্যরা
5 মিনিট আগে কুসুমপুর এতিমখানা থেকে পৌঁছেছে। এতিমখানায় প্রায় 300-400 বাচ্চা রয়েছে, যার পরিচালনা নিয়েছেন স্থানীয় এলাকার চেয়ারম্যান রওনক হোসেন, এবং তার সাথে কিছু ফাউন্ডেশন যুক্ত হয়েছে, যা থেকে এতিমখানা বাচ্চাদের জন্য বিভিন্ন অনুদান, আর্থিক সহায়তা প্রদান করা হয়। একে একে যখন 4টা বাচ্চা নিখোঁজ হয়ে যায়, তখন রৌনক হোসেন নিজে থানায় গিয়ে মিসিং ডায়েরি আসেন। অঙ্কন এসে রৌনক হোসেনকে জিজ্ঞাসা করেন, আচ্ছা চেয়ারম্যান সাহেব, এসব হলো কিভাবে? 4টা বাচ্চা একসাথে নিখোঁজ হয়েছে নাকি আলাদা আলাদাভাবে? স্যার, আমি চেয়ারম্যান মানুষ, আমার নানান কাজে ব্যস্ত থাকতে হয়। আমি শুধু মাত্র এতিমখানার পরিচালনা করি, আর বাচ্চাদের দেখাশোনা করে রহমত চাচা। রহমত চাচা অনেক বিশ্বস্ত একজন লোক, অনেক আগেই থেকে এইখানে, অর্থাৎ আমার আগে এই এতিমখানা পরিচালনা করতো আমার বাবা। রহমত চাচা তখন থেকে এইখানে রয়েছে। এই 2 দিন আগে রহমত চাচা আমাকে ফোন করে বলে যে রাব্বি রাব্বি নামের একটা ছেলে অনেকক্ষণ যাবৎ দেখতে পাচ্ছে না। পরের দিন বেলা জানায় সকাল 10টা নাগাদ রাব্বির দূর সম্পর্কের কোনো মামা এসে রাব্বিকে নিয়ে গেছে। তবে বিকালের মধ্যে এসে রাব্বিকে আবার দিয়ে যায়, কিন্তু রাব্বি আর ফিরে আসে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু রাব্বি আসে না। আর যখন রাব্বিকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে, তখন আলিফ নামের একটা ছেলেও নিখোঁজ হয়ে যায়। 1 মিনিট চেয়ারম্যান সাহেব, এই বেলা কে? অঙ্কনের কথা শুনে পাশ থেকে একটা মধ্যবয়সী মহিলা বলে ওঠে, আমি করছি মহিলা, এই বেলা 1 নম্বরে কুটনি বেটি। একজনের কথা অন্যজনের কাছে লাগানোর কাজ, বেয়াদব একটা মহিলা। ওর মধ্যে কোনো শিক্ষা দীক্ষা নেই, আছে খালি কূটনীতি করা গুণ। ওর ওই কূটনীতির জন্য ওর বর ওরে তালাক দিচ্ছে, তাই ওহনে এতিমখানায় আসে উঠছে। এতিমখানায় রান্নার কাম করে এই কুটনি বেটি। আমার মনে হচ্ছে এই কুটনি বেটি নিশ্চয় এই কাজের সাথে জড়িত আছে। এই বেটির এই ফুলের মতো বাচ্চার লগে গায়েব করেছে। কিন্তু তুমি কে? আমি রেশমি সাহেব, আমি আগে এই এতিমখানায় রান্নার কাম করতাম, কিন্তু ওই বেলা কুটনি উড়ে এসে জুড়ে রয়েছে। কে কুটনি আর কে শুটনি সেটা আমরা ঠিক করে নিব। তোমরা এইটা বলো, কে কুটনি? সরি, এটা বেলা কোথায় পাবো? চেয়ারম্যান সাহেব বলল, স্যার, ওই বেলা এখানেই থাকে, তবে আজ সকাল থেকে ওকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি কইছিলাম না সাহেব, ওই কুটনি বেলা এর সাথে জড়িত। আপনারা আসবেন জানতে পারে হয়তো কোহানে ঘাপটি মেরে বসে আছে। আপনি খালি একবার আমারে হুকুম দেন সাহেব, আমি ওই কুটনির চুলের মুঠি ধরে নিয়ে আসবো। তাহলে তো তুমি নিশ্চয় জানো বেলা কোথায় গেছে। এখন ঝটপট করে বলে দাও বেলা কোথায়। রেশমি আপনার করে বলল, না সাহেব, আমি কিচ্ছু জানি না। এই রাগের বশে এত কিছু কয়ে ফেলেছি। বুঝতে পেরেছি বেলার প্রতি অনেক ক্ষোভ জমে আছে তোমার। আমারে চোর অপবাদ দিয়ে বেলা আমার জায়গা দখল করেছে সাহেব। ক্ষোভ তো থাকারই কথা, তবে আমি সত্যি জানি ওই বেলায় কুটনি কনে গিয়ে মরেছে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ঠিক জেনে যাব। রেশমি ফুসফুস করে বলল, এই বেলা কুটনি যেহেনে যায় ওর মুহে যেন ঠাড়া পড়ে, ওরে যেন কালনাগিনীর সবল দিয়া মারে শয়তান বেটি। রেশমি যদিও ফিসফিস করে কথাগুলো বলছে, তবুও অঙ্কনের কান পর্যন্ত ঠিকই পৌঁছে গেল। অঙ্কন মুচকি এসে রেশমির ভাষা ফলো করে বলল, বেটি মানুষের শত্রু। আজ বিকেলে ছোটোখাটো বউভাতের অনুষ্ঠানে আয়োজন করার কথা ছিল, কিন্তু অঙ্কন না থাকায় অনুষ্ঠান ক্যান্সেল। অজন্তা অঙ্কনের ব্যালকনিতে দাঁড়িয়েছে। এমন সময় দেখে বেলি তার সমস্ত জিনিসপত্র অঙ্কনের রুমে নিয়ে এসেছে, যা দেখে অজন্তা অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, এ কি বেলি, তুমি আমার সব জিনিসপত্র অঙ্কন ভাইয়ের রুমে নিয়ে এসেছো কেন? আমি বলছি, পাশ থেকে নাতাশা চৌধুরী বলল, এখন থেকে তোর সব কিছু এখানেই থাকবে। নে, তোর কাপড় চোপড় আলমারিতে গুছিয়ে রাখ। বড় মা, কী হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? চোখ ফোলা, নাক ফোলা হয়ে গেছে। নিশ্চয়ই অনেক কান্না করছো, কিন্তু কেন বড় মা? তোমাকে মাঝে মাঝে দেখি লুকিয়ে লুকিয়ে কান্না করো। কিসের এত কষ্ট তোমার বড় মা? বলো না বড় মা। তোমার কষ্টে আমার কলিজায় লাগে না, আমার কলিজা ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। বলো না বড় মা, কী হয়েছে তোমার? নাতাশা চৌধুরী কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। অজন্তা চোখের পানি মুছে তার কাপড় চোপড় আলমারিতে গুছিয়ে রাখছে। এমন সময় একটা ছবির দিকে চোখ পড়তে থমকে যায় অজন্তা। অজন্তা ছবিটা হাতে নিয়ে বলে, আরে, এটা তো আমার নিজেরই ছবি। অজন্তা ভালো করে লক্ষ্য করে দেখে শুধু একটা না, হাজারটা ছবি, যেগুলো দেখে বোঝা যাচ্ছে ছবিগুলো লুকিয়ে তোলা হয়েছে। অজন্তা ভাবছে, অঙ্কন ভাইয়ের আলমারিতে আমার ছবিগুলো তাও আবার লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু কেন? অঙ্কন ভাই তোমার নিজের ছেলে না, তার সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক নেই, তাই না বড় মা? কীসব আবল তাবল বকছিস অজন্তা? বাবু আমার নিজের ছেলে। তোকে এসব কথা কে বলেছে? এই কাগজটা জানো এটা কিসের কাগজ? জন্মবন্ধনের কাগজ, যেখানে অঙ্কন ভাইয়ের নামের জায়গায় অঙ্কন চৌধুরী নয়, অঙ্কন তালুকদার দেওয়া। আর বাবা তুহিন তালুকদার, মা নাজমা তালুকদার। আর
যখন তুমি আর দাদি গল্প করছিলে তখন সবটা শুনেছিলাম আমি। তখনই আমার মনে সন্দেহ জাগে। আর এই লকারের সমস্ত জিনিস অঙ্কন ভাইয়ের, সেটা আমি আগের থেকে জানতাম। তাই তুমি যখন ঘুমিয়েছিলে আমি লুকিয়ে তোমার থেকে চাবিটা নিয়ে এসে এই তালাবন্ধ ঘরে এসেছিলাম। ব্যাস, এইখানে এসে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। এরপরও তুমি নিশ্চয় বলবে না অঙ্কন ভাই তোমার নিজের ছেলে? হ্যাঁ, বাবুর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু নিজে জন্ম না দিলে কি মা হওয়া যায় না? সেই ছোটোবেলা থেকে বাবুকে আমি মাতৃস্নেহ দিয়ে বড় করেছি। আমি ভাবতেও পারি না বাবু আমার রক্ত নয়। কিন্তু তুমি বড় বাবা চাইলেই তো অঙ্কন ভাইকে দত্তক নিতে পারতে। তোর বড় বাবার সাথে আমার রিলেশন করে বিয়ে হয়ে যায়, যা তোর দাদু মানলেও দাদিমা মেনে নিতে পারেনি। পরে সে শর্ত দেয় আমি যদি বিয়ের পরেই তার বংশের প্রদীপ জ্বালাতে পারি তাহলে সে আমাকে মেনে নেবে। আমাকে ছেলে সন্তানের জন্ম দিতে হবে, কিন্তু 7 বছর চেষ্টা করার পরেও সন্তানের মুখ দেখাতে পারিনি আমি। কত ডাক্তার কবিরাজ দেখেছি, কিন্তু দিন শেষে শূন্য হাতে ফিরেছি। অবশেষে 8ম বছরে আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইলেন। আমি কনসিভ করি, কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হয়েছিল। যেদিন আমার ডেলিভারি ডেট ছিল সেদিন হঠাৎ ইমতিয়াজ জরুরি একটা কাজ পড়ে যায়। অবশ্য ইমতিয়াজ যেতে চায়নি। আমি আম্মার উপর ভরসা করে ইমতিয়াজকে জোর করে পাঠিয়েছিলাম। এতটুকু বলে থামলেন নাতাশা চৌধুরী। তারপর কি হলো বড় মা? আমাকে ওটিতে নিয়ে হয়ে গেছিলো, আমার মেয়ে হয়েছিল, কিন্তু আমাকে বলা হয়েছিল আমার ছেলে সন্তান, তবে জীবিত নয়, মৃত সন্তান। প্রচণ্ড ভেঙে পড়ি আমি। কিছুদিন পর যখন অসুস্থ হই তখন ডাক্তার জানিয়ে দেয় আমি কখনো মা হতে পারবো না। কথা শুনে তোর দাদিমা ইমতিয়াজকে বলে আমাকে ডিভোর্স দিতে, কিন্তু ইমতিয়াজ আমাকে ডিভোর্স দেয় না। এতে আম্মা ইমতিয়াজের উপর রেগে যায়। তারপর আমরা কুসুমপুর এতিমখানায় সন্ধান পাই। সেখানে গিয়ে বাবুকে মনে ধরে আমার। আমি তাকে দত্তক নিতে চাই, কিন্তু তোর দাদিমা নিতে নারাজ। তার এক কথা, দত্তক নিলে ওই ছেলের ঠাঁই হবে না চৌধুরী মঞ্জিলে। আমার কথা অনুযায়ী বাবুকে দত্তক নিতে পারি না। বাবু তখন বাচ্চা ছেলে ছিল, কিছু বোঝার বয়স হয়নি তখন। ও জানে আমরাই ওর বাবা মা, কিন্তু এখানে থেমে থাকেনি। বাবুকে চৌধুরী মঞ্জিলে আনার পর এইটুকু বাচ্চাকে বারবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। কে বা কারা এমন করেছে আমরা বুঝতে পারিনি। পরে অনেক দিন চিন্তা করে ভাবনা করে বাবুকে কানাডা পাঠিয়ে দেয় আমার বোনের কাছে। আর বাবু বিডিতে ফেরার সময় তুইও চৌধুরী মঞ্জিলে ছিলি। এর পরের ঘটনা তোর অজানা নয়। হ্যাঁ, কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। কোন বিষয়? স্কুল কলেজ ভর্তি হওয়ার সময় তো বিভিন্ন কাগজপত্র লাগে, সেইখানে তো অঙ্কন ভাইয়ের তার আসল বাবা মার নাম দেখেনি। আমরা টাকা দিয়ে সব নকল কাগজপত্র বানিয়ে নিয়েছিলাম, যে এইখানে আমরা আর তোর বড় বাবার নাম ছিল। তোর কাছে একটা অনুরোধ, তুই বাবুকে এই বিষয়ে কিছুই বলবি না। কিছু কথা না হয় অজানাই থাক। তুমি চিন্তা করো না বড় মা, আমি অঙ্কন ভাইয়ে কখনো এই বিষয়ে কিছু বলবো না। নাতাশা জুড়ে অজান্তার কপালে চুমু দিয়ে বলল, লক্ষ্মী মেয়ে আমার। রাত 11টা বেজে গেছে, এখনও বাবু ফিরল না। ফোনটাও বন্ধ রেখেছে। জানি না কোথায় আছে এই ছেলেটা। তুমি শুয়ে পড়ো বড় মা, আমি তো আছি। আমি অপেক্ষা করছি অঙ্কন ভাইয়ের জন্য। ঠিক আছে, তুই খেয়ে নে, আর বাবু আসলে খাবার দিস। হ্যাঁ রে বাবা, দিব। তুমি যাও তো, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আচ্ছা আমি যাচ্ছি। অজন্তা না খেয়ে ডাইনিং টেবিলের উপর রাখা খাবার গুছিয়ে ফ্রিজে রেখে এসে সোফায় বসে অঙ্কনের জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে সবে চোখ লেগে এসেছে, এমন সময় কলিং বেল বেজে উঠলো। অজন্তা দরজা খুলে দেখে অঙ্কন এসেছে, কিন্তু তাকে অনেকটা বিধ্বস্ত দেখাচ্ছে। এলোমেলো চুল, গায়ে পরিধানকৃত শার্টও এলোমেলো, লাল চোখ, মনে হচ্ছে কান্না করার ফলে এমন অবস্থা হয়েছে। অঙ্কন দরজার বাইরে থেকে জিজ্ঞাসা করলো, এখনও ঘুমাসনি কেন? ছি ছি অঙ্কন ভাই, আপনি সিগারেট খেয়েছেন? এতটা অধপতন করছে আপনার? মাই লাভ, মাই রুলস। আমার যা খুশি আমি করব। তোর কোনো প্রবলেম আছে? আর তোর প্রবলেম থাকলে আমার কিছু যায় আসে না, বলে অজন্তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের রুমে চলে যায় অঙ্কন। অজন্তা দরজা বন্ধ করে দিয়ে কিচেনে গিয়ে 1 গ্লাস ঠান্ডা শরবত করে নিয়ে আসে অঙ্কনের জন্য। কিন্তু রুমে এসে দেখে অঙ্কন রুমে নেই। তিনি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সুখে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছেন। অজন্তা সোজা গিয়ে অঙ্কনের ঠোঁট থেকে সিগারেট টান দিয়ে নিচে ফেলে দিয়ে বলে, কি সমস্যা আপনার? তোর সব জিনিসপত্র আমার রুমে কেন? তো কোথায় থাকবে? আই ডোন্ট নো। আপনি জানেন, হয়তো জানেন না, কিন্তু আমি ঠিক জানি বরের জিনিসপত্র যেখানে থাকবে বউয়ের জিনিসপত্র সেখানেই থাকবে। এটাই স্বাভাবিক, তাই না? অঙ্কন কিছু বলার আগে অজন্তা বলল, অন্য ছেলেরা অফিস থেকে ফিরে বউকে জড়িয়ে ধরে ক্লান্তি দূর করে, কিন্তু আপনি তো সাধু সন্ন্যাসী, বউয়ের ধারে কাছেও ঘেঁষবেন না। তাই আপনার জন্য ঠান্ডা শরবত এনেছি, নিন, শরবত পান করে ক্লান্তি দূর করুন। নো নিড, অবশ্যই প্রয়োজন আছে। তুই কিন্তু একটু বেশি বকছিস অজন্তা, আমার সামনে থেকে যা, তো একদম গুলি করে মাথার খুলে উড়িয়ে দেবো। থাক
ভাই, খুলি উড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি ফ্রেশ হবেন, আপনি উপরে আপনার জন্য খাবার নিয়ে আসছি। অজন্তা খাবার নিয়ে এসে দেখে অঙ্কন শাওয়ার নিয়ে লুঙ্গি পড়েছে, যা দেখে অজন্তার হাসি কিছুতেই থামছে না। অজন্তাকে হাসতে দেখে অঙ্কন ধমক দিয়ে বলে, ফ্রিতে সার্কাস দেখছিস নাকি? আপনি লুঙ্গি পরেছেন কেন? কখনো তো আপনাকে লুঙ্গি পরতে দেখিনি। কেন, তুই কি চোখে কম দেখিস? লুঙ্গি আমি প্রতি রাতে ঘুমানে যাওয়ার আগে পরি। তুই নিশ্চয়ই আমার সাথে ঘুমাস না, তাই তো দেখতে পাবি। আর গরমকালে লুঙ্গি মানে এসি, লুঙ্গি থাকলে এসি চালানোর কোনো প্রয়োজন হয় না। এখন বেশি কথা না বলে খাবার রাখ আর বিদায় হ। অজন্তা অঙ্কনকে খাবার দিয়ে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। সেও রাতে খায়নি, মনে হচ্ছে পেটের ক্ষুধায় হরতাল শুরু হয়েছে। অজন্তা ভাবছে, আমাকে একটু খাইয়ে দিলে অঙ্কন ভাইয়ের কী জাত যাবে, চলে যেত। অজন্তার মুখের কথা মুখে থাকতে অঙ্কন জিজ্ঞাসা করলো, রাতে খেয়েছিস তুই? ব্যাস এইটুকু কথায় অজন্তার মনে মনে প্রেমের বইটা বইতে শুরু করলো। অজন্তা অনেকটা অভিমান স্বরে বলল, আমার ক্ষুধা নেই, আমি জিজ্ঞাসা করছি খেয়েছিস কি না, ক্ষুধা আছে কি নেই এটা জিজ্ঞাসা করিনি। বেশ অপমান বোধ করলো অজন্তা। অজন্তা ভাবছে রুম থেকে বেরিয়ে যাবে, কিন্তু তার আগে অজন্তাকে অবাক করে দিয়ে অঙ্কন এক লোকমা খাবার অজন্তার মুখের সামনে তুলে ধরে, যা দেখে খুশিতে অজন্তার চোখের পানি চলে আসে। অজন্তা আবেগপ্রবৃত্ত হয়ে জিজ্ঞাসা করে, আমাকে ভালোবাসবেন অঙ্কন ভাই? দেখতে দেখতে কেটে গেল কয়েক মাস। কেসের ইনভেস্টিগেশন চলছে, কিন্তু কাঙ্ক্ষিত কোনো তথ্য বা প্রমাণ এখনও পাওয়া যায়নি। অঙ্কন এতিমখানার সব বাচ্চাদের চকলেট দিয়ে তাদের মনোরঞ্জন করার জন্য তাদের জিজ্ঞাসা করছে তারা কিছুই জানে বা দেখেছে কিনা। এমন সময় অঙ্কনের ফোন বেজে উঠল। অঙ্কন কল রিসিভ করতে বলল, হ্যাঁ ঈশান বলো। ওইদিকে কি খবর, কিছু জানতে পেরেছো কি? হ্যাঁ স্যার, এতিমখানা থেকে 3 কিলোমিটার দূরে একটা জঙ্গল রয়েছে, ওই জঙ্গলে বেলা নামের মহিলাটার লাশ পাওয়া গেছে। আমাদের আশেপাশের লোকদের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করছি, তারা নিশ্চিত করেছে এটাই বেলার লাশ। মনে হচ্ছে মাথার আঘাতের ফলে এর মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে সেটা তো ফরেন্সিক রিপোর্ট এলে জানা যাবে। তুমি এক কাজ করো, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। জি স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তবে স্যার, একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আমার তো বেলাকে কেউ সন্দেহ করছিলাম, আর আশ্চর্যজনকভাবে সেই বেলাই খুন হয়ে গেল। কিন্তু কেন? বেলা নিশ্চয়ই এমন কিছু জানতে পেরেছিল বা দেখেছিল যা খুনির জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। ব্যাস, তারা পথের কাঁটাকে সরিয়ে দিয়েছে। এই বেলা বেঁচে থাকলে আমাদের অনেক তথ্য দিতে সহায়তা করতে পারতো। কিন্তু কোনো ব্যাপার না, এই বেলা আমাদের পৌঁছে দিবে আসল অপরাধী পর্যন্ত। তুমি ফরেন্সিক ল্যাবে চলে আসো, আমিও আসছি, ঠিক আছে? হ্যাঁ। ডক্টর রবিন, কিছু জানতে পারলেন? হ্যাঁ অঙ্কন, আনুমানিক 4 ঘন্টা আগে বেলা মারা গেছে। তবে এই বেলার মৃত্যু আঘাতের ফলে হয়নি, তাহলে কীভাবে হয়েছে? বিষের কারণে। বেলাকে বিষ দিয়ে মারা হয়েছে। এই দেখো, ওর ঠোঁট গলা কেমন নীল হয়ে গেছে। আমি তো খুনিকে এটা বলতে পারবো, কিন্তু বেলাকে কে বিষ দিয়েছে সেটা বলতে পারবো? ডক্টর রবিনের কথা শুনে ঈশান বলল, কীভাবে স্যার? এই যে পানির বোতলটা, যেটা বেলার লাশের কাছে পড়েছিল, আমি এই বোতলে দুজনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, যার একটা বেলার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করছে, আর একটা ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সেই ব্যক্তি যে বেলাকে বিষ দেওয়ার পানি খেতে দিয়েছিল। অঙ্কন বলল, এবার আমার কাছে বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে গেল। মানে কেউ বেলাকে জঙ্গলে রাখে, এরপর বেলা যখন জঙ্গলে যায় তখন কেউ বেলাকে পিছন থেকে ভারী কিছু দিয়ে বাজেভাবে আঘাত করে। বেলার মৃত্যু যন্ত্রণা ছটফট করতে থাকে, তার পানির চেষ্টা পায়। শেষবারের মতো হয়তো পানি খেতে চেয়েছিল, আর তখনই বেলাকে কেউ এই বিষ মিশ্রিত পানির বোতল দেয়, আর যার ফলে বেলার মৃত্যু ঘটে। একদম ঠিক বলেছে অঙ্কন, বেলার সাথে এমনটাই হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, খুনিকে খুব সহজে আমরা ধরে ফেলব। কাল সকালে আবারও আমরা কুসুমপুর এতিমখানায় যেতে হবে। ওই এতিমখানায় লুকিয়ে আছে সব রহস্যের সমাধান। অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় অঙ্কন দেখলো একজন ঝালমুড়ি বিক্রেতা ঝালমুড়ি বিক্রি করছে। অঙ্কন ভাবলো ড্রামার মেয়েটা ঝালমুড়ি খুব পছন্দ করে, ঝালমুড়ি পেলে হয়তো দুনিয়াকে সব ভুলে যায়। কীসব অখাদ্য গিলে মেটা, এসব অখাদ্য খাওয়ার ফলে শরীরটা এই অবস্থা। মনে মনে অজন্তাকে 1000টা বকা দিয়ে অঙ্কন 100 টাকা ঝালমুড়ি নিলে বাইক স্পিড বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছলো। অঙ্কন ভেবেছিল হয়তো অজন্তা তার ফেরা অব্দি অপেক্ষা করবে, কিন্তু কলিং বেল পেয়ে দরজা খুলে দিল নাতাশা দৌড়িয়ে। যা দেখে অঙ্কন বলল, মম, তুমি এখনও জেগে আছো কেন? জেগে না থাকলে দরজা খুলে দিতে কে শুনি? কেন, তোমার আদরের মেয়ে অজন্তা কোথায়? অজন্তা বলল, ওর নাকি শরীর খারাপ, তাই ওকে ওর রুমে পাঠিয়ে দিচ্ছে। অঙ্কল বলল, শরীর খারাপ ঠারাপ কিছু না, ওর সব ড্রামা। মানে কি বলতে চাচ্ছিস তুই? কিছু না মম, ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মম। অঙ্কন রুমে এসে দেখলো অজন্তা ব্যালকনিতে বিছানা করছে। হঠাৎ অঙ্কনের দিকে চোখ পড়া মাত্র এক হাত ঘোমটা টেনে দিল, যা থেকে অঙ্কন মুচড়ি হেসে বলল, বাহ, মহারানীর রাগ এখনও কমেনি। অঙ্কন ব্যালকনিতে গিয়ে বলল, কি মজার ঝালমুড়ি রে অজন্তা, আমার জীবনে এমন ঝালমুড়ি আমি খাইনি। আজ রাতে ঝালমুড়ি দিয়ে ডিনারের কাজ সম্পন্ন করব। ঝালমুড়ির কথা শুনে অজন্তার জিভ লক লক করছে। এমনিতে ঝালমুড়ি তার খুব পছন্দ। অজন্তা সামান্য একটু ঘোমটা সরিয়ে বলল, অঙ্কন সত্যি সত্যি ঝালমুড়ি খাচ্ছে। অজন্তার মন চাচ্ছে ছো মেরে অঙ্কনের হাত থেকে ঝালমুড়ি নিয়ে খাওয়া শুরু করতে, কিন্তু
না, সে এতটা নির্লজ্জ নয়। মুহূর্তের মধ্যে অজন্তার চোখ ভিজে এলো। মনে পড়ে গেল সেদিন রাতের ঘটনা। অজন্তা যখন আবেগে আপ্লুত হয়ে অঙ্কনকে জিজ্ঞাসা করলো, আমাকে ভালোবাসবেন অঙ্কন ভাই? উত্তরে অঙ্কনের ভাতের লোকমাটা অজন্তার মুখের সামনে থেকে নিয়ে নিজে খেয়ে ফেলে বলল, সামান্য এক লোকমা ভাত খাইয়ে দিতে চেয়েছি, আর ভেবেছিস আমি তোকে ভালোবাসবো? থাক, প্রয়োজন নেই তোকে খাইয়ে দেওয়ার। এবার নিশ্চয় তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস। না, উত্তর পাইনি। আমি আপনাকে জিজ্ঞাসা করছি ভালোবাসেন কি না, ইয়েস অর নো। তোর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই মুহূর্তে তোর মুখ দেখতে ইচ্ছা করছে না আমার। সরে যা আমার সামনে থেকে। মুহূর্তের মধ্যে অজন্তার কোমল হৃদয় ব্যথিত হয়ে উঠল। অজন্তা টলমলে চোখে বলল, ঠিক আছে, দেখতে হবে না আমার মুখ আপনাকে। এরপর থেকে অজন্তা অঙ্কনকে এড়িয়ে চলছে। তার সামনেও আসছে না। ভুলবশত চোখাচোখি হয়ে গেলে তৎক্ষণাৎ ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রাখে। পুরনো কথা মনে পড়ে ঘোমটার আড়ালে চোখের পানি মুছে নিল অজন্তা। যা অঙ্কনের চোখ এড়ালো না। অঙ্কন অজন্তাকে শুনিয়ে শুনে বলল, কেউ তো আর ঝালমুড়ি খাচ্ছে না, কী আর করার, আমি নিজেই সবটা খেয়ে ফেলি। অঙ্কনের কথা শুনে অজন্তা সমস্ত লাজ লজ্জা ভুলে ছো মেরে অঙ্কনের হাত থেকে ঝালমুড়িটা নিয়ে এক দৌড় দিল, যা দেখে অঙ্কন হো করে হেসে উঠল। রাত 11টা। অজন্তা ঘুমানোর জন্য ব্যালকনিতে বিছানা ঠিকঠাক করে প্রস্তুতি নিচ্ছে। এমন সময় অঙ্কন ব্যালকনিতে উপস্থিত হলো। অঙ্কনকে দেখা মাত্র আল্লাহ বলে অজন্তা মাথায় ঘোমটা টেনে দিয়ে নিজেকে আড়াল করে নেয়। অঙ্কন বিরক্তির মুখ থেকে চ জাতীয় শব্দ বের করে বলল, ড্রামা বস মহিলা, দয়া করে তোর ড্রামা বন্ধ কর। এমন ভাব করছিস যেন তোর সামনে স্বয়ং তোর ভাসুর এসেছে, তাকে দেখে নিজেকে ঘোমটার আড়াল করে নিয়েছিস। আপনি নিজেই বলেছেন আপনাকে যেন মুখ না দেখাই, তার জন্য এই অভিনব পদ্ধতি অবলম্বন করছি। এতে আপনার সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। তাছাড়া আপনার এখানে কি চাই? তোকে মানে মানে ওইখানে তোর শুতে হবে না, বিছানায় চল। এমনিতে ব্যালকনিতে শুয়ে জ্বর বাঁধিয়ে ফেলেছিস, বড় কোনো রোগ বাঁধানোর আগে বিছানায় চল। মরে গেলেও যাব না। আপনার কড়া অপমানের কথা আমি ভুলিনি। ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, আমি নিজেই তোকে নিয়ে যাচ্ছি বলে অঙ্কন অজন্তাকে কোলে তুলে নেই। প্রেমের বইটা গেছে খুলে প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।